হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History47 এর মধ্যে। আপনারা যে পাশে ছবিগুলো দেখতে পাচ্ছেন, সেই ছবিগুলো কিন্তু কোনো অন্য দেশের নয়। ট্রেন থেকে শুরু করে লোকজনের চেহারা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আমাদের দেশেই। হ্যাঁ, আমাদের দেশেই একটা এক্সাম দিতে যাচ্ছে। সেটা হচ্ছে ইউপি পুলিশের এক্সাম, হচ্ছে ইউপি পুলিশ কনস্টেবলের। সেই এক্সাম দিতে কিন্তু যাচ্ছে ছাত্রছাত্রীরা। তাদেরই মানে এত পরিমাণে উপচে পড়া ভিড়, সেই ভিড় উপলক্ষে কিন্তু আজকে আমাদের এই যে ভিডিওটা করা সেটা। আমাদের দেশে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কি শুধুমাত্র কি কুকুরের সমান হয়ে গেছে, পশুর ন্যায় হয়ে গিয়েছে? যেখানে ইউপি পুলিশের এক্সামের সিট সংখ্যা মানে কতজন চাকরি হবে তার সংখ্যাটা হলো ৬০,২৪৪ টি। আর এই ৬০,২৪৪ টা সিট পূরণ করতে গেলে কতজন ছাত্রছাত্রী এপ্লাই করেছে জানেন? সেটা হচ্ছে ৪৮ লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এপ্লাই করেছে। শুধুমাত্র ৬০,২৪৪ টা সিটের জন্য। এখানে যে আপনি ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো দেখে হয়তো আপনি এরপরে গিয়ে আপনার বাড়ির বাচ্চাকে কিংবা আপনার বাড়িতে যেই ছেলেটা কাজ পাচ্ছে না বা কাজ করে না, তাকে গিয়ে বলবেন যে, "দেখো কত কষ্ট করছে এরা। কত কষ্ট করছে, কত কষ্ট করে পরীক্ষা দিতে যাচ্ছে। আর তুই হলো বাড়িতে বসে, বসে কাজ করছিস। বাড়ি বসে, বসে সময় নষ্ট করছিস।" কিন্তু এবার আমরা আসল বিষয়ে আসি। যে আপনি যদি একটু রেশিওটা বের করে থাকেন এই ২ টার মধ্যে অর্থাৎ হচ্ছে ৬০,২৪৪ টা সিট আর পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ লক্ষ। তবে কতজন চাকরি পাবে? চাকরি পাওয়ার সংখ্যাটা কতদূর? সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। আপনি একটু ভালো করে যদি যাচাই করে দেখেন, সেক্ষেত্রে যদি যাচাই করে দেখতে পারবেন যে আমাদের এখানে যে সাকসেস রেট যদি আপনি বের করে থাকেন, মানে প্রতি জনের জন্য কতগুলো সিট বরাদ্দ রয়েছে। মানে একজন ব্যক্তি একটা সিট পেতে গেলে, একটা চাকরি পেতে গেলে কতজনের সাথে লড়াই করছে। সেই হিসেবে যদি আপনি বের করতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে সাকসেস রেট হচ্ছে 1.3%। মানে প্রতি ১০০ জনের মধ্যে থেকে ১.৩ জন কিন্তু এই চাকরিটা পেয়ে থাকবে। মানে ১ জনই আমি প্রায় ধরে ফেলছি যে প্রায় ১ থেকে ১.৫ জন কিন্তু এই চাকরিটা পেয়ে থাকবে। আর আনসাকসেস রেট কতটুকু রয়েছে? আনসাকসেস রেট রয়েছে 98.7%। আপনি বুঝতে পারছেন তো জিনিসটা ভালো করে? মানে 98.7% এর লোক কিন্তু এই পরীক্ষাটাতে ফেল করতে যাচ্ছে। আপনি বলবেন, "এই মা কেমন? পড়াশোনা করছে সারা বছর কিন্তু ফেল করছে।" ফেল সে করছে না। সে কাট অফ ক্লিয়ার করতে পারছে না। প্রতি ১০০ জনের মধ্যে থেকে শুধুমাত্র ১ জনই চাকরি পাচ্ছে। বাকি ৯৯ জনের কাছাকাছি লোক কিন্তু চাকরি পাচ্ছে না। এই ৯৯ জন কোথায় যাবে? এটাও একটা ভাবনার বিষয় রয়েছে। এবার আমরা বিগত কিছু বছরের একটু হিসাব ধরে নেব যে বিগত কিছু বছর ধরে গোটা দেশের মধ্যে বেরোজগারি কত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দেখুন ২০১৮ র যদি হিসাব করে থাকি, ২০১৮ তে সিট ছিল এ ৪১,০০০। ২০১৮ সালে ইউপি পুলিশ কনস্টেবলের জন্য সিট ছিল ৪১,০০০ আর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখের কাছাকাছি। ভাববেন কিন্তু ২০১৮ সাল যখন করোনা আসেনি আমাদের দেশে, ১৭ লাখ কিন্তু অ্যাপ্লিক্যান্ট এপ্লাই করেছিল। আর সিট ছিল ৪১,০০০। ২০১৯ এ যখন পরীক্ষা হয় ইউপি পুলিশে সিট সংখ্যা ছিল ৩৯,০০০। ওকে, মানে সিট সংখ্যা ২,০০০ কমেছে। আর অ্যাপ্লিক্যান্ট সংখ্যা কি হয়েছে ২ লক্ষ বেড়ে গিয়েছে। ১৯ লক্ষ হয়ে গিয়েছে। মানে ১৯ লক্ষ জন পরীক্ষায় এপ্লাই করছে। তার কতগুলো সিটের জন্য? শুধুমাত্র ৩৯,০০০ সিটের জন্য। পরবর্তীতে যাচ্ছে ২০২৪ সালে এই বছরে। এই বছরে সিটের সংখ্যা রয়েছে ৬০,০০০ এর কাছাকাছি, ৬০,২৪৪ টি। আর এপ্লাই করছে ৪৮,০০০ এর কাছাকাছি। সরি ৪৮,০০০ বলছি ৪৮ লক্ষর কাছাকাছি। মানে প্রতি ৮০ জনের কাছাকাছি, প্রায় ৮০ জনের কাছাকাছি ৮০ জনের মধ্যে থেকে ১ জনকে কিন্তু সিলেক্ট করা হবে। যদি আপনি একদম পিওর ক্যালকুলেট করে থাকেন। সাকসেস রেট 1.3%, 98.7% ছাত্রকেই কিন্তু এখান থেকে বার করে দেওয়া হবে। এর মধ্যে অনেকজন আপনার চেনা জানা কেউ রয়েছে বা আপনার সন্তান রয়েছে যারা কিন্তু পরীক্ষা দিতে গিয়েছে। পরীক্ষা দিয়ে কিন্তু সে যখন বাড়িতে আসবে সে বলবে যে, "আমার পরীক্ষা তো খুবই ভালো হয়েছে।" পরীক্ষা ভালো হলে হবে না। কেন পরীক্ষা শুধু ভালো হলে হবে না? কারণ সে যদি যতই ভালো পরীক্ষা দিক তাকে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে হবে। মানে প্রতি ১০০ জনের মধ্যে থেকে তাকে যদি ১ জনের সিট পেতে হয় তাকে ৯৯ জনকে কিন্তু হাঁটাতে হবে। ভালো করে এটা বুঝতে পারবেন। যে প্রতি ১০০ জনের মধ্যে থেকে 1.3% তার হচ্ছে সাকসেস রেট। মানে তার কাছে ১% ২% ও প্রায় পাচ্ছে না সে। যে ২% এমন বলতে পারি যে আমরা কাউকে পরীক্ষায় দিয়ে আসার পরে তাকে আমরা জিজ্ঞাসা করি, "কিরে কেমন হয়েছে পরীক্ষা?" সে বলছে কি, "হ্যাঁ, খুব ভালো হয়েছে পরীক্ষা।" কিন্তু ঘুরে ফিরে সে কি বলছে? যে, "কত পার্সেন্ট চান্স রয়েছে এবার তুই চাকরি পেয়ে যাবি?" সে বলবে, "আমার তো ১০০% চান্স রয়েছে।" না, তোমার কাছে ১০০% চান্স নেই। তোমার কাছে শুধুমাত্র ২% চান্স রয়েছে যে তুমি পরীক্ষায় পাস করতে পারবে। তুমি পরীক্ষায় সিট পেতে পারবে। কারণ ২% ই চান্স রয়েছে। প্রতি ১০০ জনের মধ্যে থেকে শুধুমাত্র ১.3% বাচ্চাই কিন্তু চান্স পাচ্ছে। জিনিসটা বোঝা যাচ্ছে? মানে কি অবস্থা হয়ে গেছে? ভারতের দিল্লি ইউনিভার্সিটিতে কাট অফ যাচ্ছে 100%। মানে এমন ভাবে যে সমাজটা পরিচালিত হচ্ছে কি, ও সমাজের মধ্যে কি দেখা যাচ্ছে? সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে প্রতি
যদি হিসাব করা যায় সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এক্সামের জন্য তোমাকে পড়তে হচ্ছে। তুমি ক্লাস 10 থেকে 12 পর্যন্ত মানে পুরো 12 বছর তুমি পড়াশোনা করে আসছো। উল্টো তোমাকে আবার বলা হচ্ছে যে তোমাকে কিন্তু আবার পুনরায় পড়তে হবে চাকরির এক্সামের জন্য। বুঝতে পারছি? এবার কিছু বিজ্ঞ লোক আসবে। বিজ্ঞ লোক আসবে বলবে, "আরে সরকারি চাকরি শুধু করতে হবে? বেসরকারি চাকরিও তো রয়েছে। বেসরকারি চাকরিও তুমি করতে পারো। শুধু কেন সরকারি চাকরি করবে? বেসরকারি চাকরিও তো ভালো। বেসরকারি চাকরিও তো খারাপ না।" এবার আমি বেসরকারি চাকরির হিসাবটা দিচ্ছি। দেখুন বেসরকারি ক্ষেত্রে আমাদের দেশে ব্যাংক অফ বারোদা একটা পুরো বড় মানে একটা ফ্রড তো বলব না স্ক্যাম যেটা ছাত্রদের সাথে হচ্ছে সেটা বের করে নিয়ে এসেছে। কি স্ক্যাম বের করে নিয়ে এসেছে? সেই জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেই জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে বেসিক্যালি আমাদের দেশে সবচেয়ে বড়, বড় যে প্রাইভেট কোম্পানি গুলো রয়েছে, সে বড়, বড় প্রাইভেট কোম্পানির হিসাব-নিকেশ। এবার বড়, বড় প্রাইভেট কোম্পানিতে কি হিসাব-নিকেশ রয়েছে? আমাদের দেশে সবচেয়ে বড়, বড় ১২০০ টার কাছাকাছি কিন্তু কোম্পানি রয়েছে। পুরোপুরি কতগুলো কোম্পানি রয়েছে? ১২০০ টার কাছাকাছি কোম্পানি রয়েছে। সেই ১২০০ টা কোম্পানি কিন্তু আমাদের দেশের মধ্যে টপ প্রাইভেট কোম্পানি বলতে পারেন, যাদেরকে ট্যাক্সে প্রচুর পরিমাণে ছাড় দেওয়া হয়। আমাদের দেশের গ্রোথ রেট কতটুক? আমি আগের দিনও একটা ভিডিওতে বলেছিলাম আমাদের দেশের গ্রোথ রেট ৭ থেকে ৮%। আমাদের দেশ ৭ থেকে ৮% গ্রোথ রেটে সেটা আমাদের দেশ এগোচ্ছে, ডেভেলপমেন্ট করছে। আর বড়, বড় কোম্পানিগুলোর সাকসেস রেট কত? সাকসেস রেট বলছি গ্রোথ রেট কত রয়েছে? প্রত্যেকটা কোম্পানি যে বড়, বড় কোম্পানি রয়েছে ১২০০ টা বড়, বড় কোম্পানি এদের গ্রোথ রেট রয়েছে প্রায় ২৫% এর কাছাকাছি। ২৫ থেকে ৩০% এর কাছাকাছি। মানে দেশ যেই পরিমাণে গ্রোথ করছে তার থেকেও বেশি কিন্তু কোম্পানিগুলো গ্রোথ করছে। সুতরাং দেশের মধ্যে সরকারি চাকরি দেওয়াটা যতটাই মানে আমরা মুশকিল মনে করছি, সরকার ভেবেছিল বারবার ভাবছে যে আমরা যে প্রাইভেট সেক্টরকে বেশি করে কি করব? তাদের থেকে ট্যাক্স কম নিব। সেক্ষেত্রে কি হবে? তারা নতুনভাবে নিজেদের টাকা ইনভেস্টমেন্ট করতে পারবে। এবার যখনই ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে সেই কোম্পানিগুলো কি করছে? বেশি পরিমাণ চাকরি দিতে পারছে না। কিভাবে দিতে পারছে না? আপনি যদি ভালো করে লক্ষ্য করে থাকেন এই যে ১২০০ টা যে কোম্পানি রয়েছে, এই ১২০০ টা আমাদের দেশের সবচেয়ে বৃহৎ, বৃহৎ কোম্পানি রয়েছে। ওকে? এই ১২০০ টা কোম্পানিতে কাজ করছে প্রায় ৬২.৫ লক্ষ মানে ৬২ লক্ষ কর্মী খালি কাজ করছে। আমাদের দেশের জনসংখ্যা কত? ১৫০ কোটি। আমাদের দেশের জনসংখ্যা ১৫০ কোটি। এই ১৫০ কোটি থেকে বরং ৫০ কোটি বাদ দিলাম। ১০০ কোটি ধরছি। ১০০ কোটি যুবক সমাজ রয়েছে বা যারা কাজ করতে চাচ্ছে। ওকে? ১০০ কোটি লোকের মধ্যে শুধুমাত্র ৬২ লাখ মানে ১ কোটি লোককেও কিন্তু কাজ দিতে পারছে না এই প্রাইভেট কোম্পানিগুলো। যে জিনিসটা রয়েছে, যে জিনিসটা সবচেয়ে বড় মানে জানার বিষয় সেটা হচ্ছে ২০২১ এ ওকে? ২০২১ এর কাছাকাছি এদের এদের এই যে মানে বড়, বড় যে কোম্পানিগুলো রয়েছে ১২০০ টা কোম্পানি এখানে কত কর্মী কাজ করত? এখানে কর্মী কাজ করত ৫৮ লাখের কাছাকাছি। বুঝা গেছে? ৫৮ লাখের কাছাকাছি কিন্তু কি করছে এইসব কোম্পানিগুলোর মধ্যে কাজ করত। এদের গ্রোথ রেট তখন কত ছিল? ২২% এর কাছাকাছি গ্রোথ রেট ছিল। ওকে? এবার আমরা যখন যাচ্ছি ২০২২-২৩ এ ২০২১-২২ এ আমরা বলে দিলাম যে ৫৮ লাখ কর্মীকে কিন্তু কাজ দিচ্ছে। কে কাজ দিচ্ছে? বড়, বড় কোম্পানিগুলো। আর হচ্ছে ২২-২৩ এর যদি রিপোর্ট আপনারা দেখে থাকি ২২-২৩ এর মধ্যে কিন্তু এদেরকে কাজ দেওয়ার সংখ্যা বেড়েছে ৬১ লাখ। মানে পুরোপুরি ১ বছরে তারা কাজের সংখ্যা বাড়িয়েছে কত? ১ বছরে কাজের সংখ্যা বাড়িয়েছে মাত্র ৩ লাখের কাছাকাছি। মাত্র ৩ লাখ এমপ্লয়ি এক্সট্রা করেছে গোটা দেশের মধ্যে। এদেরকে প্রচুর পরিমাণে ট্যাক্সে ছাড় দেওয়া হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোকে। আমরা আরেকটু আগিয়ে দেখব আমরা যদি আরেকটু আগিয়ে যাই সেখানে ২০২৩-২৪ এ যদি আমরা হিসাব দেখে থাকি ২০২৩-২৪ মানে এই যে আমাদের যে বিগত বছর চলছে এই বছরের মধ্যে বেসিক্যালি এদের মধ্যে কাজ করছে মানে প্রাইভেট কোম্পানিগুলোতে কাজ করছে ৬২.৫ লাখের কাছাকাছি। অর্থাৎ ১ বছরে তারা কত চাকরি নিয়ে এসেছে যদি একটা একদম পারফেক্ট ক্যালকুলেট করা হয় প্রায় ৯০,০০০ এর কাছাকাছি। মানে ১ বছরে ৯০,০০০ এমপ্লয়িকে কিন্তু তারা এক্সট্রা প্রবেশ করিয়েছে। খুব সুন্দর কথা। যেখানে হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোকে প্রচুর পরিমাণে ছাড় দেওয়া আছে। যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের প্রাইভেট কোম্পানিগুলো থেকে যেই পরিমাণ কর্পোরেট ট্যাক্স আসছে, সেই পরিমাণ সরি ভুল বলছি আমি। কর্পোরেট ট্যাক্স এর তুলনায় আমি উচ্চারণ করতে ভুল করছি বারবার একটু বুঝে নিবেন। কর্পোরেট ট্যাক্স এর তুলনায় কিন্তু আমাদের দেশে যে জিএসটি কালেকশন রয়েছে, সেই জিএসটি কালেকশন কিন্তু বেশি হচ্ছে। অর্থাৎ আমাদের সাধারণ জনগণ যে পরিমাণ ট্যাক্স দিচ্ছে, তার থেকে কম পরিমাণের ট্যাক্স কিন্তু কর্পোরেটরা দিচ্ছে। কিন্তু তাদের টাকার পরিমাণ বেশি। তারা এখানে বড়সড় বিজনেস করছে, তারা ট্যাক্সও কম দিচ্ছে, চাকরিও কম দিচ্ছে। সেটা কিভাবে হতে পারে সরকারের পক্ষ থেকে? সরকারকে তো এই জিনিসটা ভাবতে হবে একটা ভালো করে ভাবতে হবে। কারণ আমাদের দেশে কি দেখা যাচ্ছে আর কর্পোরেটের মধ্যে একটা সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানি বলুন, কর্পোরেট বলুন। এইসব কোম্পানিগুলোর মধ্যে একটা সমস্যা এখন কি সৃষ্টি হয়েছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্স যে রিটেইলার যে রয়েছে যেমন গ্রোসারি শপ রয়েছে বিভিন্ন যে রিলায়েন্সের ইয়ে রয়েছে রিলায়েন্স রিটেইল বলা হয়। ৪২,০০০ কর্মীকে ছাড় দেওয়া মানে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ১১% কে। আর কি বলে ছাঁটাই করা হচ্ছে? আমরা দেখেছি যে প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে বারবার কিন্তু চাপের সৃষ্টি করা হচ্ছে। কি চাপ সৃষ্টি করা হচ্ছে? যে কোম্পানি তাকে বের করছে না। কোম্পানি চাপ দিয়ে কি করছে? বলছে, "তুমি রিজাইন করে দাও। তুমি ইস্তফা দিয়ে দাও।" এর ফলে কোম্পানি কি করছে? নিজের হচ্ছে যখন ব্যালেন্স শিট লিখছে, তখন ব্যালেন্স শিটের মধ্যে কি লিখছে যে, "আমাদের কোম্পানি থেকে এতজন কিন্তু ইস্তফা দিয়েছে।" কোম্পানি কিন্তু ডাইরেক্ট কখনোই বলছে না যে, কি আমরা নিজেদের এদেরকে বের করে দিয়েছি। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা হচ্ছে যে, মানুষের অবস্থা, মানুষ তো নয়, আমাদের ছাত্র সমাজের অবস্থা কিন্তু একদম পশুর ন্যায় হয়ে গিয়েছে। পশুর ন্যায় কেন হবে না? প্রায় একটা ৬০,০০০ চাকরি মানে সিট রয়েছে সেখানে কিন্তু চাকরি দেওয়ার জন্য কিন্তু লোক সংখ্যা কত দাঁড়িয়েছে? লোক সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে সেখানে প্রায় ৪৮ লাখের কাছাকাছি।
মানে প্রতি ৮০ জনের থেকে কাছ থেকে ১ জন প্রায় চাকরি পাবে। ওকে? ৮০ জন কিংবা ৯০ জন বা ১০০ জনই ধরে নিতে পারো। প্রতি ১০০ জনের মধ্যে থেকে কিন্তু বলা যাচ্ছে যে ১ জন বা ১.৫ জনই কিন্তু চাকরি পাওয়ার যোগ্য। বাদবাকি লোকের যদি পরীক্ষাও ভালো হয়ে থাকে, পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও কিন্তু সে পাবে না চান্সটা। খুব মানে আলাদাই লেভেলের জিনিস-গান চলছে ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়া বলুন, বলুন কারণ আমাদের রাজ্যে কিছু লোক আছে যারা ইউপিকে নিয়ে প্রচুর লাফালাফি করে। কেন? তারা বলে যে ইউপির মতো ইউপি তো খুব সুন্দর জায়গা। ইউপি কত সুন্দর। যোগী আদিত্যনাথ রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে। ঘুরে ফিরে কি দাঁড়াচ্ছে? ঘুরে ফিরে তো গোল্লা। ৬০,০০০ মাত্র চাকরি দিচ্ছে। যুবক সমাজের চাকরির অ্যাপ্লিক্যান্ট কত রয়েছে? অ্যাপ্লিক্যান্ট রয়েছে প্রায় ৪৮ লক্ষর কাছাকাছি। কয়েক বছরের মধ্যে এটা দেখা যাবে যে ৪৮ লক্ষ থেকে বাড়িয়ে গিয়ে ৭০ লক্ষ হয়ে গিয়েছে। এটা তো ভাবার বিষয় রয়েছে না? আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা থেকে শুরু করে যেকোনো রাজ্যের অবস্থা এত খারাপ কি করে হচ্ছে? সরকার শুধুমাত্র প্রাইভেট কোম্পানিগুলোকে সবকিছু দিচ্ছে। সেটা আদানি হোক, আম্বানি হোক, প্রত্যেকটা কোম্পানিকে শুধুমাত্র সরকার চান্স দিচ্ছে। বাকিদের কোথায় চান্স পাবে? তারা কি সেই পরিমাণে কিন্তু জব ক্রিয়েট করতে পারছে? তাদেরকে যে এত ছাড় দেওয়া হচ্ছে ট্যাক্সে? তারা কি নতুন ইনভেস্টমেন্ট করছে? সেই ইনভেস্টমেন্ট এর মধ্যে কিন্তু তাদেরকে কি কাজে নেওয়া হচ্ছে? কাজে নেওয়া কিন্তু তাদের হচ্ছে না। তাদেরকে কিন্তু ওই পরিমাণ সরকার যে পরিমাণ ভেবেছিল যে প্রাইভেট সেক্টরে বাচ্চা-কাচ্চা চাকরি করবে, সেটা কিন্তু হয়ে উঠতে পারছে না। এটা একটা পুরো বড়সড় বিষয়। তারা কিন্তু নিচ্ছে না। তারা একজনকে দিয়ে প্রচুর পরিমাণে কাজ করাচ্ছে। এই আজকে যেটা রিপোর্ট বেরিয়েছে অস্ট্রেলিয়ার মতো একটা দেশে। অস্ট্রেলিয়াতে কি নতুন বেড়েছে? যে ডিসকানেক্টেড নিয়ম নিয়ে এসেছে। ডিসকানেক্টেড নিয়ম বলতে আপনি যদি অফিস থেকে বাড়িতে যান, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে আপনাকে অফিসের যে মালিক রয়েছে বা এইচআর রয়েছে সে কিন্তু কখনোই আপনাকে কিন্তু বাড়িতে বসে কিন্তু অফিসের গল্প করতে পারবে না। কিংবা অফিসে যখন আপনি অফিস ছুটি করে বাড়িতে গিয়েছেন সে সময় যদি আপনার কোম্পানি থেকে আপনাকে কেউ যদি ফোন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কোম্পানির ফোন নাও তুলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে ছাঁটাই করতে পারবে না। আর আমাদের মতো দেশে এই অবস্থা কেন করে রেখেছে যে বাচ্চা-কাচ্চা চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, কিছু পাচ্ছে না। ঘুরে ফিরে তাদের একটা ঝুনঝুনি ধরিয়ে দেওয়া হচ্ছে তারা কি স্কিলফুল নয়। স্কিলফুল নয় তো স্কুলগুলা কি করছিল? সরকারি স্কুল তো কাদের সরকারি স্কুল? স্কুলগুলা কি করছিল এতদিন ধরে? যে বলছে আমাদের দেশের বাচ্চা-কাচ্চা স্কিলফুল নয়। স্কিলফুল কিভাবে হবে? বলুন আপনারা স্কিলফুল কিভাবে হবে? আপনারাই তো স্কুল বানিয়েছেন। আপনারাই বলছেন যে সর্বশিক্ষা মিশন। বাচ্চাদের স্কুলে পাঠাও, বেটি পড়াও, বেটি বাঁচাও, মেয়েদের স্কুলে পাঠাও। স্কুলে পাঠানোর পরে ১২ বছর স্কুল পড়ে আসে বলছেন যে আপনি অ্যাপ্লিক্যান্ট নয়। মানে আজব ব্যাপার। আজব জিনিস চলছে দেশের মধ্যে। কিভাবে কি হবে? এখন একটা ঝুনঝুনি চারদিকে বেজে চলছে যে আমাদের দেশের যুবক কি স্কিলফুল নয়। স্কিলফুল কেন নয়? স্কিলফুল সরকার কেন তৈরি করেনি? এতগুলা তাহলে সরকারি স্কুল বানানোর কি দরকার? সরকারের এতগুলো পয়সা খরচা করার কি দরকার যদি স্কিলফুল বাচ্চা না বানাতে পারে? সব কপিক্যাট সবকিছু জায়গায়। এক্সাম কন্ডাক্ট করাতে পারছে না সরকার। করছেটা কি? কিছু তো করা দরকার সরকারের। বারবার একই ঝুনঝুনি বাজিয়ে চলছে যে স্কিলফুল নয় আমাদের দেশে। আরে কাউকে না শিখালে কিভাবে শিখবে সে? ধরে শিখাবে তাকে? সরকারের কতগুলো আইটিআই রয়েছে। আর আইটিআই করে কতজন কাজ পাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না চারদিকে। আইটিআই করে কতজন কাজ করছে? সবাই এতজন আমরা প্রতি বছরই দেখছি যে এতজন শিক্ষার্থী আইটিআই করছে, এতজন তারা কি সকলে চাকরি পেয়েছে? তারা কি সকলে কাজ পেয়েছে? এটা কি সরকার বলতে পারবে যে না তারা সকলে কাজ পেয়েছে আইটিআই করে? স্কিলফুল বানাচ্ছে, কি বানাচ্ছি, হ্যান বানাচ্ছি, ত্যান বানাচ্ছি, যা কিছু বানিয়ে তুলছে। মানে কিভাবে খালি বাচ্চাদের ডাইভার্ট করবে, ডাইভার্ট। একটা ক্রেজ চলছিল ইউপিএসসি। এখন ইউপিএসসি নাই। হাওয়া হয়ে যাচ্ছে। সবাই বুঝে গেছে স্ক্যামটা কি হচ্ছে। বাচ্চা সারা জীবন পড়াশোনা করে ১০ লাখ ১৫ লাখ টাকা খরচা করে পড়াশোনা করে যাচ্ছে। আর কেউ উচ্চপদস্থ হ্যান্ডিক্যাপ কোটাতে ঢুকে পড়ছে সেসব জায়গাগুলোতে। কি হবে? কি দেশের জায়গা কি হবে? কি হবে না? কোথায় কি? মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে? সব জায়গায় ঝুনঝুনি চলছে। সরকার কিভাবে খালি ঝুনঝুনি বাজিয়ে চলবে? সামনে ভোট আসছে ২০২৬ এ। শুধু ঝুনঝুনি বাজবে চারদিকে। আর কিছু লোক আসবে পশ্চিমবঙ্গ এরকম, এই অরকম, ওইরকম। অবশ্যই পশ্চিমবঙ্গ খারাপ। সাথে বাকি রাজ্যগুলোও খারাপ। কোন একটা সিনেমাতে বলেছিল, আমরা শুধুমাত্র ক্রিকেট ম্যাচের মধ্যে শুধু আমরা কিন্তু কি? আমরা ইন্ডিয়ান। ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচের মধ্যে আমি শুধু ইন্ডিয়ান। বাকি অন্য সময় কি আমি বাঙালি, এ গুজরাটি, এ মারাঠি, এ ইউপি, এ বিহারি, তামিলনাড়ু, মাদ্রাসি। এমনি সময় কি আমরা জিরো। আমরা কি জিরো। প্রত্যেকটা যুব সমাজের কাছে কাজ নেই। এই যুব সমাজগুলো যে কাজ পাচ্ছে না, এই যে এই ছেলেপেলেগুলো যে কাজ পাচ্ছে না, এরা দুদিন পরে কি অনৈতিক কাজে যুক্ত হয়ে যাবে? চুরি করবে, চামারি করবে, ডাকাতি করবে। কিন্তু পেটের দায় তো। আমি আপনাকে বলছি কিছু কান্ট্রি দেখবেন, সেন্ট্রাল আমেরিকার কাছাকাছি যেসব কান্ট্রি গুলো রয়েছে, মধ্য আমেরিকার কাছাকাছি, ইকুয়াডর,
এসব দেশের নাম শুনবেন যেটা হচ্ছে তোমার নর্থ আমেরিকার কাছাকাছি আছে। ইকুয়েডর বলছি, আম এল সালভাডর, নাম শুনবেন এগুলা। পানামা, গুয়াটেমালা, এইসব দেশে দেখবেন কি অবস্থা। ভেনেজুয়েলা, যেই দেশের যুব সমাজ কিন্তু মানে বেরোজগার থাকবে সেই দেশের মধ্যে সিভিল ওয়ার লাগার খুব চান্স বেশি। বাংলাদেশের অবস্থা দেখেছেন? যুব সমাজকে শুধু এক সময় কি করা হতো, শুধুমাত্র ললিপপ দিয়ে বসিয়ে রাখা হতো। আজকে কিন্তু যুব সমাজ ললিপপ দিয়ে বুঝে বসে থাকবে না। সোশ্যাল মিডিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সবাই আওয়াজ তুলবে। আর একবার যদি সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠলো, বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাচ্ছে চারদিকে। আফ্রিকার কান্ট্রি গুলোতে দেখুন সিভিল ওয়ার লেগেই রয়েছে। দেশের যুব সমাজ কি করছে? এই যে অগ্নিবীর নিয়ে একটা ঝুনঝুনি বানিয়েছিল কেন্দ্র সরকার, অগ্নিবীর। এই যে দুদিন আগের রিপোর্ট, একজন অগ্নিবীর কি করেছে, ছুটিতে এসেছে, এসে কি করছে, রবারি করছে। ট্যালেন্ট হয়েছে, সেখান থেকে এসেছে, ট্যালেন্ট নিয়ে এসেছে, এসে কি করছে, রবারি করছে, ছিনতাই করছে। কোথায় দাঁড়াবে এরা? কোথায় যাবে? কোথায় কি করবে এরা? টেরিস্টে আল কায়দায় যুক্ত হচ্ছে, আইএসআইএস এ যুক্ত হচ্ছে। বলবেন এটা মিথ্যা কথা? আমি এরপরে যে একটা ভিডিও আসবে সেই ভিডিওতেই দেখতে পারবেন সত্য কি মিথ্যা কি। ওকে, আজকে এতটুকুই থাকবে, বেশি বাড়াবো না আমরা ভিডিওটা। আজকে এতটুকুই রাখা উচিত। ওকে, অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করবো। আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, না করতে পারেন, লাইক করবেন তো, আশা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, বাই বাই।